আজকে আমাদের এই আয়োজনের যিনি যুক্ত হবেন আমার তো ভীষণ প্রিয় এবং আমি জানি আপনাদের অনেকেরই প্রিয় আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান। আপনাকে স্বাগত সকালে বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? শুভ সকাল। এই তো আপনাদের সবার দোয়া। মনে হচ্ছে একটা নতুন বাতাস বইছে এবং এই মনে হচ্ছে না, বিশ্বাস করি এই নতুন বাতাস অনেক আবর্জনা সরিয়ে দেবে। এবং এই আবর্জনা সরানোর ফাঁকে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে আসলে আমাদের এই যে শিল্প সংস্কৃতিটাকে আরেকটু যেন আমরা আঁকড়ে ধরে সামনে এগোতে পারি। নিজেদের যে নিজেদের যে পরিচিতিটা আছে, নিজেদের যে শেকড়টা আছে, সেই শেকড়টাকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমার মনে হয় আমরা যতটুকু হাতছাড়া করেছি বলে ভুল বুঝছিলাম, বাচ্চারা আমাদেরকে অনেকটা ভুল বুঝিয়ে দিয়েছে। যেটা একটু আগেও আমি যখন ভাইয়া বলছিলেন যে আমরা যাদেরকে দেখেছি মুঠোফোনেই সবচেয়ে বেশি সময় কাটাতে, সেই বাচ্চাগুলো কিন্তু প্রতিবাদটা মুঠোফোনেই শুধু করেনি। না, একদম না। এটা অনেক বড় আশার এবং যে বাচ্চাগুলো অনেক, আমি দেখেছি, আমি একটা ছোট্ট প্রতিষ্ঠানের সাথে শিক্ষকতায় জড়িত আছি, বড় প্রতিষ্ঠানের সাথে ছোট্ট একটা পজিশনে যুক্ত আছে, কিন্তু সেখানে যখন দেখছি গার্ডিয়ানরা অনেক সময় বলেন এই বাচ্চা নিজের বাসায় তো ভাত বেড়ে খাস নাই, এখন দেশ পরিষ্কার করার জন্য বের হয়ে গেছিস। তো যতই দুষ্টুমি করে বলুক না কেন বা রাগ থেকে বলুক না কেন, সেটার ভিতরে কিন্তু একটা চাপা খুশিও আছে তাদের। আমাদের একটা গর্ব আছে, একটা অহংকার আছে। মারা যখন এভাবে বকুনিটা দেয় সেটা অনেক বেশি তারা গর্ব এবং অহংকার নিয়ে কিন্তু সেই বকুনিটা দেয়। ওদের মধ্যে মানে ওদের চোখে মুখে এমন একটা দারুণ স্পিরিট, এই স্পিরিটটা কখনোই আসলে না মানে একটু এদিক ওদিকে নেওয়া যায় না, এই স্পিরিটটাই তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই যে আপনি বলছেন যেগুলো আমরা মূল সড়ক বলি, মূল সড়কের আশেপাশের সৌন্দর্য বর্ধনের জায়গাগুলোতে তারা যে কাজ করছেন, পাশাপাশি যেগুলো মূল সড়ক নয়, একেবারে অলিতে গলিতে, হ্যাঁ, যেখানে পোস্টার রাজ্য যেগুলো, যে জায়গাগুলোকে আমরা দেখি, সেই জায়গাগুলোকে একেবারে পরিষ্কার করে, মানে আমার দেখে মনে হয়নি তাদের এত বড় ক্যানভাস কখনো ভাবনাতেও ছিল। তারা পরিশ্রমটাকে না পরিশ্রম মনে করছে না, না, এবং তাদের ইকুইপমেন্টস স্বল্পতা আছে অবশ্যই আমি বলবো, এবং অনেকেই বলছে যে হ্যাঁ ওদেরকে এখন প্রপার, কি বলবেন, এই বাচ্চারা ওয়েল ট্রেইনড না, রোদ বৃষ্টি এগুলো মাথায় নিয়ে ট্রাফিক ডিউটি পালন বা এরকম প্রতিবাদী রাজ্যে এলাকা পাহারা দেয়া, হ্যাঁ, এলাকা কোনোটাকেই আপনি একটু ছোট করে দেখতে পারবেন না। এবং আমাদের এই ছোট ভাই বোনরা যারা এখনও রাস্তায় আছেন বা শুরু থেকে আছেন, তারা যেভাবে ধরেন সিঁড়িতে বা মই লাগিয়ে দেয়ালে উপরে যতগুলো ইনসিডেন্ট হয়েছে, প্রত্যেকটা ইনসিডেন্টকে একসাথে তুলে ধরা, এবং অবশ্যই 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 যমুনা টেলিভিশনে আছি বলে নয়, যখন তারা গর্বের সাথে প্রত্যেকটি জায়গায় নিচে যমুনা টেলিভিশনকে ভালোবাসা, বাংলাদেশের পতাকার সাথে যুক্ত করে দিয়ে এই জায়গাগুলো দেখাচ্ছে, এটা সত্যি অনেক গর্ববোধ করায়, খুব গর্ববোধ করায়। এবং আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এই পুরো যমুনা পরিবারকে আজকে সকালবেলা আমাকে ততটুকু পরিবারের মনে করে ডাকবার জন্য। এবং আসলে কথায় এই বিষয়ে বলতে গেলে কথা চলতেই থাকবে নিশ্চয়ই। তবে আমরা এখন যেখানে সংযত থাকতে চাই না, সেটি হচ্ছে আপনার গানটা একটু শুনতে চাই এই মুহূর্তে। আচ্ছা, কি দিয়ে শুরু করছি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস খুব সামনে, অদূরেই, আর কটা দিন পরেই 29শে আগস্ট। জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে নানা আয়োজনে সারা দিন বা পুরো সপ্তাহ বা অনেক সময় পুরো মাস আমাদেরকে বিভিন্ন আয়োজনে থাকতে হয়। যদিও একটা অস্থির অবস্থার মধ্যে অনেক আয়োজন আমার মনে হয় নতুন করে ভাবতে হচ্ছে সবাইকেই, যারাই আয়োজন করছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে এই ভাবনাটুকু বা সাময়িক অসুবিধা সংস্কারের জন্য অনেক বেশি প্রয়োজন, এবং আমাদের মানসিক স্থিরতা অনেক বেশি প্রয়োজন। এই ভাবনাটার জন্য যে সময়টা তারা নিচ্ছেন, তাদেরকেও আমাদের সেই সময়টা দেয়া অনেক প্রয়োজন। তো আমি জাতীয় কবির একটি খুব খুব মিষ্টি গান, আমারই ভুলেছ বলে, আমার ভীষণ পছন্দের, আমার মিউজিক ডিরেকশনের যে ছোট 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 কাজগুলো করবার চেষ্টা করেছিলাম, সেইগুলোর মধ্যে আমার বাবা উস্তাদ ইয়াকুব আলী খানকে দিয়ে আমার ছোট্ট একটি চ্যানেল আছে ইউসুফ, সেই চ্যানেলে একটি প্রোডাকশন করিয়েছিলাম, অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বন্ধু প্রতিষ্ঠান সাউন্ড হ্যাকার।
খুব ভালো লাগার কিছু স্মৃতি আছে, আমি চেষ্টা করছি শোনাতে কিছু অংশ। জি। আমারে ভুলেছ বলে করিনি তো অভিমান, তোমার ক্ষণিক প্রেম আমারে দিয়েছে মা, আমারে ভুলেছ বলে করিনি তো অভিমান, তোমার ক্ষণিক প্রেম আমারে দিয়েছে মা, আমারে ভুলেছ বলে। তব প্রেম ছবি আকে মরমে দিয়েছে রাখি, তব প্রেম ছবি আকে মরমে দিয়েছে রাখি, তেমনি উজাল সে যে আজও হয় না, আমারে ভুলেছ বলে। ইউসুফ যখন গান করে তখন আসলে সেখানে কিছু না বলার থাকে না, যে অনেক thank you, সুন্দর thank হয়েছে, you. অনেক ভালো আছে, এবং তার পাশাপাশি হচ্ছে সে এত সুন্দর উপস্থাপনাও করে, মানে সে যখন কথা বলছিল এত সুন্দর গুছিয়ে বলছে যে আসলে আমরা নিজেরাই থ্রেটেন ফিল করি, স্পেশালি আমি তো অনেক থ্রেটেন ফিল করি, লজ্জা দিচ্ছেন, সত্যি। যে এত এত আসলে চমৎকার। এই যে স্কুলের কথা বলা হচ্ছে, একটা জি। প্রতিষ্ঠানে আছি, তো এখনকার জেনারেশনের মধ্যে তো আসলে নজরুলকে কিভাবে ধারণ করে? আসলে এটা এই উত্তরটা কে কীভাবে নেবেন আমি জানি না। আমি পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি জায়গা নিউট্রালি দেখবার ভীষণ একটা পচা মানুষ, তো অনেকে এই জিনিসটাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু আমি বাচ্চাদের ফরেই সবসময় কথা বলতে পছন্দ করি। আমরা যে আসলে ভেতরে স্বদেশ প্রেম বা আমাদের জাতীয় যেই সংস্কৃতি বা শিল্প এর ধারা, এটাকে ধারণ করি, এটা আমরা নিজেরাও জানি না, যেটার প্রতিফলন কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, কারণ এই যে বাচ্চারা চঞ্চল, এই যে বাচ্চারা প্রতিবাদী হয়ে উঠছে, সেটা হোক শিক্ষক ভুল করলে বা বড়রা ভুল করলে সাহস করে উঠে বলছে, আমরা একটা পর্যায় পর্যন্ত কিন্তু সেটাকে বেয়াদবি বলতে পারি না। অবশ্যই। হ্যাঁ, এটা এটা একেবারেই ব্যক্তিগতভাবে ব্যক্তি ইউসুফের মতামত। আমি আমার বাচ্চাদের দুষ্টুমিকে একটা পর্যায় পর্যন্ত ভীষণ আশকারা দিই এবং বাচ্চাদের সাথে অনেকভাবে কথা বলবার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি আমার যে প্রতিষ্ঠান BAF শাহিন কুর্মিটোলা কলেজ এবং স্কুল যেটা আছে, সেখানে আমি সেই পরিবেশটাও পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে আমি বাচ্চাদেরকে প্রপারলি ওয়েল গ্রুম করার। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার নিজেও বারবার বলেছেন যে যেই পরিস্থিতি এসছে সেই অনুযায়ী আমাদের কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি মোরাল যেই বিলিফটা বা গ্রুমিংটাও দেওয়ার জন্য একটু সময় রাখা প্রত্যেকটি শিক্ষকের দায়িত্ব। তবে এই যে বললেন ধারণ কতটুকু করি,
এখন তো আমরা একটা এই মুহূর্তটা নয়, একেবারে ডিজিটাল সময়েই বলতে গেলে আমরা একটা অস্থির সময়ে পার করছি, যেটা মানুষকে শোনানো বা বোঝানোর জন্য একটা অস্থির সময়, যে তারা স্থির গান শোনে না, কারণ তারা চঞ্চল হয়ে গেছে, সব কিছু ফাস্ট হয়ে গেছে। আগে তো চিঠি লিখতাম, সেই সময়টা অনেক ধীর ছিল, এখন তো তারা একটা টেক্সট বা ভিডিও কল করে দিচ্ছে। তো যে কারণে তারা আপ টেম্পো বা খুব হাই বিটের গান শুনে একটু টায়ার্ড হওয়ার জন্য সেটা নাচানাচি হতে পারে, লাফালাফি হতে পারে, বা বন্ধুত্বের আড্ডায় হতে পারে, কিন্তু বিশেষ মুহূর্ত, মন খারাপ হওয়া বা বিশেষ দিবস আসলে হয়তো একটু চুপচাপ বসেও আমাদের মূলধারার বাংলা গান কিন্তু শুনে। আমার হয় এত স্বল্প সময়ে এই মূলধারার গানে দেওয়া বা সাহিত্যে দেওয়ার পরেও ভেতরে এই আগুনটা চাপা থাকা কিন্তু অবশ্যই বিস্ময়ের। নিশ্চয়ই, সেটা নিয়ে নিশ্চয়ই আরো বিস্তারিত আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান। তার সম্পর্কে আসলে দীর্ঘ করে বলার কিছু নাই, মানে আমি যখন এমনিও জানা আছে, তার পাশাপাশি যখন আমি দেখছিলাম লেখা, তখন ভাবছিলাম কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামবো। আমাদের মধ্যে যেখান থেকে শুরু করতে পারি সেটা হচ্ছে গান। নিশ্চয়ই। একদম। আচ্ছা, সকালবেলা তো একটা সকালবেলার গান গাইতে ইচ্ছে করছে। আমার ভীষণ পছন্দের একটি গান, কর্ণাটকী সামন্ত রাগে, কাবেরী নদী জলে কে গো বালিকা। একটু চেষ্টা করি। জি অবশ্যই। নিশ্চয়ই। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাষা চম্পা শেফালিকা, আন মনে ভাষা চম্পা শেফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো। প্রভাত স্নানে আসে আলো সে, কঙ্কণ তাল হানু কলসে, প্রভাত স্নানে আসে আলো সে, কঙ্কণ তাল হানু কলসে, খেলে সমীরণ লয়ে কবরের মালিকা, খেলে সমীরণ লয়ে কবরের মালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে কে গো বালিকা। চলো কি এটা আমরা নিরবিচ্ছিন্ন গান চালিয়ে দিই, কোনো কথা না বলি। হ্যাঁ, একদম আমরা সেটাই করতে পারি, একটা একটা গান যেহেতু সকালবেলার আয়োজনটা, আমি চিন্তা করছিলাম ছোট ছোট করে একটু অনুভূতি বা গান শেয়ার করছি। অবশ্যই আমারও গান গাইতে ভীষণ ভালো লাগে, কিন্তু আপনাদের মতো এত গুছিয়ে বলতে পারি না। যখন বলতে যাই তখন জড়িয়ে যাই, কথা হারিয়ে ফেলি। একদমই না। তা আপনি তো অনেক কিছু পারেন, অনেক কিছু পারার মধ্যে হচ্ছে যেমন গান গাইতে পারেন, দারুণ করে কথা বলতে পারেন, তেমন করে আরো একটা বিশেষণ হচ্ছে যে আপনি দারুণ করে সুর করতে পারেন, সঙ্গীতায়োজনটাও হয় দারুণভাবে। ফলে এই যে সম্মিলন, সেটিকে আসলে কেমন ভাবে ঘটান? এবং আমরা যদি একটা সাম্প্রতিক সময়ের উদাহরণ দিই, যেটি আপনার সুরে ওপার বাংলার একজন সঙ্গীত শিল্পী শুভমিতা, তিনিও গাইতে যাচ্ছেন, আমরা সেই অভিজ্ঞতাটাও একটু শুনতে চাই।
এটার জন্য আসলে আমি আমার বাবা মা, অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া কামনা করছি, এবং বাবা মার ব্লেসিংটা অনেক বড় বিষয়। কারণ আমি দেখুন, আমি মানে যখন চলাও শুরু করিনি, নজরুলের গান শিখছি, গাইছি বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, বড়দের দেখে গান শুনছি, তুলছি, বড়দের গান গাইছি। এই চলার পথে হঠাৎ হঠাৎ করে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায় যে মানুষগুলো আসলে সবসময় চারপাশেই ছিলেন, কিন্তু তাদের পরিচয়গুলো হয়তো তাদের মতো করে আমি কখনোই জানতাম না। আমি বলতে চাই, আমার সাথে সম্পৃক্ত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের অন্যতম শিক্ষিকা সাবরিনা সুলতানা চৌধুরী আপার কথা। তিনি অনেক দিন ধরে আমার সাথে সোশ্যালি কানেক্টেড ছিলেন, কিন্তু তিনি যে এত ভালো লেখেন সেটা আমার আসলেও জানা ছিল না। তো আমার ভীষণ ভীষণ কাছের বড় ভাই, এবং তিনিও আমাদের দেশের প্রখ্যাত সাংস্কৃতিক কর্মীও বলবো, এবং আমি বলবো যে মিডিয়া জার্নালিজমের একটা অন্যতম একটা জায়গায় এন্টারটেইনমেন্ট সেক্টর নিয়ে যিনি কাজ করেন, অভিমন্যুদ্দিন ভাই। তারও হাতের লেখা খুব সুন্দর বা ভালো। তো তিনি একবার কথা প্রসঙ্গে আমাকে বললেন যে আমার এক ম্যাডাম, ওনার টিচার যিনি, ওনার একটা লিরিক তোকে কাজ করতে হবে। তা আমি তখন বেশি দিন হয়নি যে শুরু করেছি। তো আমি গেলাম, যখন আমি যাচ্ছি ওনার বাসে, তখন কি বললাম, আমি তো ওনাকে চিনি, উনি তো আমার সাথে অনেক বছর কানেক্টেড। আপা আমার সাথে খুব ফর্মালি কথা বললেন, কারণ ওনার সাথে যত আমার মুঠোফোনে কথা হয়েছে খুবই ইনফর্মাল, যে সালাম, কেমন আছেন, শুভ জন্মদিন, এই গল্পগুলো হয়েছে বছর খানেক ধরে। যে উনি শুভেচ্ছা জানিয়েছেন, আমি ওনাকে শুভেচ্ছা জানিয়েছি, গানের অ্যাপ্রিসিয়েশন করছেন, বাট উনি যে লেখেন, এবং আমার কাছে খুব ভালো লাগলো হয় কি, অনেক সময় খুব পরিচিত মানুষজন যখন সরাসরি পরিচিত থাকে, যেমন আমরা, এটাকেও আমি নেগেটিভভাবে দেখছি না, আমি জাস্ট বোঝাতে চাইছি, যেমন আজকে ভাইয়ার সাথে, আপার সাথে আমার একটা বহুদিনের একসাথে বসবার বা দেখা হবার, গল্প করার, এই অভিজ্ঞতাটার জন্য হয়তো আমরা একটু আশকারা পাই দুষ্টুমি করার বা বাইরে গিয়ে কথা বলার, আপন আপন মনে হয়। হ্যাঁ, কিন্তু তাকে যে ফর্মালি অ্যাপ্রোচ করবার যে কোনো একটা কাজের জন্য যে কার্টিসি সেন্স, এটা অনেক মানুষের থাকে না, সেটা অনেক বড় বড় শিক্ষিত মানুষের থাকে না। কিন্তু আপা আমাকে এত আমার বয়স না দেখে অবশ্যই আমাকে আদরের জায়গায় তো রেখেছেন, কিন্তু যে সম্মানটা উনি আমাকে কাজের ক্ষেত্রে দিয়েছেন সেটা বলবার মতো না। আপা আমাকে কিছু লিরিক দিলেন, তার মধ্যে প্রথম লিরিকটাই এটা ছিল, কষ্টগুলো ব্যক্তিগত, দুঃখগুলো একার, সত্যি বলছি নেই প্রয়োজন পেছন ফিরে দেখার। আমার মনে আছে যখন লিরিকটা আমি পাই, তখন উনি আপা হারমোনিয়ামটা দিলেন, উনি হয়তো বলছেন, ইউসুফ চা বা কফি খাবে? আমি বলছি, আমি ভাইয়ার দিকে তাকাচ্ছি, আমি তো সাহস পাচ্ছি না ওনার সামনে আমি শুরু করব। ইটস ফাইন। উনি হতে হতে আমার মাথায় সুর আসলো, আমি দীপচণ্ডী তালের উপর একটা কম্পোজিশন করলাম। তো কম্পোজিশনটা করার পরে ওনাকে যখন শোনাচ্ছি, উনি তখন কিছু বলেন না, হ্যাঁ, যে হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে, ওকে, সুন্দর। এরপরে কথা প্রসঙ্গে উনি বললেন যে আচ্ছা এটা কে গাইতে পারে? এখন সাধারণত হয় কি, গানের সুরগুলো করার পরে নিজের বাচ্চার মতো লাগে, কাকে দেব এটা আসলে তুলে, প্রথম ভালো লিরিক, ভালো টিউন, খুব নিজের বাচ্চার মতো লাগে, যে আচ্ছা তাহলে উনি অন্য কারোর জন্য ভাবছেন হয়তো। তখন আমি বলি যে আপা যদি ফিমেল ভোকাল হয়, তখন আমাদের বাংলাদেশের আমার খুব কাছের যারা বাচ্চা আছে, যেমন আমি সবসময় ভোকালিস্টদের মধ্যে, আমাদের দেশের ভোকালিস্টদের মধ্যে সবসময় ঝিলিকের কথা খুব বলি, ইয়াং জেনারেশনে যারা আছে, ঝিলিক, রন্টি আপা, রন্টি দাস, পুতুল আপা, ব্রিলিয়েন্ট ভোকাল, এনারা যারা আছেন খুব 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 ভালো ভালো, আরও আছেন রাকিবা ইসলাম ঐশী আছেন, ইয়াসমিন লাবণ্য আছেন, যারা আছেন আমি বলতে চাই অনেক ভালো ভালো তরুণ ভোকালিস্ট আছেন। সিনিয়রদের মধ্যে রুমানা আপা আছেন, দিতি আপার সাথেও আমি কাজ করেছি। রুমানা আপা আমার কম্পোজিশন কাজ করেছেন, যেটির লিখেছিলেন এবং সুর করেছিলেন অভিমন্যুদ্দিন ভাই। তো এই যে অভিজ্ঞতাগুলো, তখন অনেকের নাম মনে চলে আসছে, কিছু বলছে না, তো চুপ করে আছি। আপা বললেন তোমার কাছে শুভমিতার ভয়েস কেমন লাগে? আমি তখন চিন্তা করলাম যে উনি মানে ঠিক আছে, শুভমিতার ভয়েস ভালো কার লাগবে না, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর্টিস্ট। অবশ্যই আমি বলছি আমাদের শিল্পীরা
আমার কাছে খুব সম্মানের, ভালোবাসার। অনেকে হয় না যে ভারতীয় শিল্পীর নাম শোনার সাথে সাথে উদ্বেলিত হয়ে আচ্ছা আমাদের সব শিল্পীকে পাশে রেখে না, সে কথাটা বলছেন। আমি তাকে বাংলা গানেরই অন্যতম আরেকজন শিল্পী মনে করি এবং এই সময়ের সেরা শিল্পী মনে করি। আমাদের প্রিয়াঙ্কা দি আছেন, অসম্ভব ভালো গান করেন। প্রিয়াঙ্কা দির সাথে আমার অনেক কাজ হয়েছে। তো আমি প্রিয়াঙ্কা দির কথাও তখন বলেছিলাম। তো যখন উনি সুমিতা দির কথা বললেন, আমি সেই অবশ্যই ভীষণ ভালো হবে, কারণ ওনার মতো শিল্পী তো এই সময়ে সত্যি নেই। এবং উনি কি আমার সুরে গাইবেন বা এরকম তখন এটা মনে হচ্ছে। হ্যাঁ, তখন বাকিটুকু চাপা থাকলো। তো অভি ভাই যেটা করলেন, তিনি এই অভিভাবকের দায়িত্বটা পালন নিলেন করলেন। এবং তিনি নিজে কমিউনিকেট করলেন। যখন শ্যুটটা পাঠালেন, পরে ওনার রিপ্লাই মেসেজটা, ভয়েস মেসেজটা উনি আমাকে ফরওয়ার্ড করলেন। আমি পুরোটুকু বলবো না, উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন অনেক। কারণ বড় বড় শিল্পীরা ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক কথা বলেন, সেই কথাগুলো পাবলিকলি বোঝার মতো ম্যাচুরিটি অনেক সময় সাধারণ মানুষের থাকে না, কারণ সবাই দেখছে, সব বয়সের মানুষ দেখছে, কে কীভাবে নেবে সেটা আমি জানি না। তো সৃষ্টিকর্তা চাইলে সব কিছু ঠিকঠাক থাকলে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আমি তার ভয়েসটা নেবার জন্য যাব। এবং তিনি ওখান থেকে ভয়েসটা পাঠাতেও চেয়েছেন যে গিয়ে পাঠিয়ে দেবেন কি না বা এরকম কিছু। তা আমি ওনাকে আবদার করেছিলাম যে দিদি আপনি যদি কিছু মনে না করেন, আমি এসে ভয়েসটা নিতে চাই। অবশ্যই আমরা অপেক্ষায় আছি। আমরা সেই নিশ্চয়ই- অপেক্ষাটা, সেই ধৈর্যটা আমরা ধরে রাখি। Thank হয়তো এর you. পরের কোনো সকালের ইনশাআল্লাহ। বাংলাদেশ আমরা সেটা নিয়ে গল্প করব। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি এই মুহূর্তে। ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। কোথাও যাবেন না। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক, আমি আহমেদ রেজাও রয়েছি আপনাদের সাথে এবং সবচেয়ে আমাদের পছন্দের অতিথি রয়েছেন আজকে নজরুল সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান। Thank you, ভাই। আমরা মুগ্ধতা নিয়ে আপনার কথা শুনছিলাম, একই সাথে গান তো বটেই। আমরা ঝটপট এখনই এটা গান শুনে ফেলতে চাই। আচ্ছা, আমার আরেকটা ভীষণ 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 প্রিয় গান। আমি চাই যে আমাদের জাতীয় কবি বিভিন্ন চেতনা নিয়ে বা রূপ ধরে, বিভিন্ন রূপ ধরে, যদিও আমরা অনেকেই বিশ্বাস করি না পুনর্জন্মে, আবার অনেকেই করি, যে এই ধর্মের মতে করি, কিন্তু রেসপেক্টিভলি এটা বুঝি যে নানা রূপ ধরে কিন্তু আমরা ছবিগুলো বা ছায়াগুলো দেখতে পাই। এবার কি আমরা আমাদের আন্দোলন নজরুলের চেহারা দেখিনি? দেখেছি, দেখেছি, অবশ্যই সেই হ্যাঁ। উদ্যমটা দেখেছি। তো এমনি আমার ফিরিয়া যদি সে আসে লাইনটা মনে পড়ে গেল, আমার ভীষণ প্রিয় গান। আমি একটু চেষ্টা করি। জি, অবশ্যই। ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে, আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে
সেখানে এসে ডাকে যেন নাম ধরে সে রবা যাবে কাঁদিবে কাঁদিবে রবা যাবে কাঁদিবে রমন সুরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে আমি এই গানটা শেষ হওয়ার পর শুধু এতটুকুই বলতে চাই যে আন্দোলন আসলে ফিরে ফিরে অনেক কিছু এসেছে একদম, আমাদের না রফিক জব্বার বরকত তারা যেমন এসেছে, সালাম যেমন ফেরত এসেছে, আমাদের দেশের প্রতি প্রেম ফেরত এসেছে, আমাদের ভালোবাসা ফেরত এসেছে, আমাদের বিপ্লবী চেতনা ফেরত এসেছে এবং আমাদের দেশাত্মবোধ যেটা আছে সেটাও ফেরত আমার এসেছে। একটা লাইন আপনার কথাটার রেশ ধরে বলবার ইচ্ছে হচ্ছে, আমি অনুমতি চেয়ে নিচ্ছি হ্যাঁ, যে অবশ্যই। আমরা আমার খুব খারাপ লাগছে যে এই ফিরে আসা সকল সন্তান যোদ্ধা যাদের চেহারায় আমরা দেখেছি সবাইকে যদি আমরা সুস্থভাবে ধরে রাখতে পারতাম, মানে তারা ফিরেও এসছেন আবার আমাদেরকে একটা কিছু উপহার দিয়ে চলেও গেছেন। অনেক এরকম বড় একটা অনেক, জিনিস এবং দিয়ে হয়তো গেছে। সংখ্যাটা আরো অনেক বড় হয়েছে, আরো অনেক বড় হয়েছে, যেটা আমি জানি না আমরা সবাই সঠিক জানিও কিনা। হ্যাঁ, এটা নিশ্চয়ই। এটা খুব খুব কষ্টের, এবং যত স্বজন বাবা মা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, যারা এখনো হাসপাতালে আছে, যারা এখনো আমি বলছি যারা জীবন আছে কিন্তু জীবনের অনেকখানি অর্থ হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, আমি জানি না যে এটা আমাদের আশা কখনোই ছিল কি। তাদের প্রতি তো অনেক বিনম্র শ্রদ্ধা আমাদের অবশ্যই রয়েছে। তারা আমাদেরকে সঠিক পথে হাঁটতে শিখিয়েছে এই জেনারেশন। আমাদের হাতে একদমই সময় নেই, আরে। এক বাক্যে শেষ করতে হবে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। শুধু এটুকুই বলবো, আপনারা দেশকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষকে, এবং দেশের প্রতিটি সম্পদ, সেটা হতে পারে ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল সব ধরনের, সেটা আমাদের সাহিত্য সংস্কৃতিও হতে পারে, একেবারে বস্তুগত সম্পদও হতে পারে, সেগুলোর প্রতি আপনাদের মায়া জন্মাক। আপনারা ভালো থাকবেন। জি, ধন্যবাদ ইউসুফ আহমেদ খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এবং দারুণ করে সকালটা উপহার দেওয়ার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ। ভালোবাসা। দর্শক, আজকের কথা বাড়াবো না, চলে যাচ্ছি। এই ভালোবাসাটাকে ধরে রাখবো সারা সপ্তাহ জুড়ে। একদমই তাই। এবং একটা জিনিস যেটা বিশ্বাস করবেন, মনে রাখবেন, বাংলাদেশটা আপনার, আপনি বাংলাদেশের মালিক। এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। আপনি ভালো রাখলে আপনার জায়গা থেকে ভালো থাকে, এবং সবাই দিন শেষে প্রত্যেকের কাজটুকু করলে আমাদের পুরো বাংলাদেশটাই ভালো থাকে। ভালো থাকবেন। শুভ সকাল। শুভ